বিএনপি একমাত্র দল যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 90% সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে, আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে, এটা বিএনপির সংস্কারের কারণে। শুরু করতেন জিয়াউর রহমান সাহেব, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র, আপনার সরকার চালিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতি থেকে যে শুরু হয়েছে, প্রতিটি পদক্ষেপে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আজকে এখানে এসেছে। আমরা একটা শক্তিশালী অর্থনীতি সৃষ্টি করতে পেরেছি, বেস সৃষ্টি করতে পেরেছি। সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের 31 দফার মধ্যে শুধু দেই নেই, তার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 6 বছর আগে ভিশন 2030-র মাধ্যমে আমাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেছিলেন। উনি নিজে প্রতিজ্ঞাবদ্ধ এটা বাস্তবায়নের জন্য, এবং কিভাবে বাস্তবায়ন করা হবে সেটাও বলা হয়েছে যে আগামী দিনে বিএনপি যদি 300 সিটের মধ্যে 200 সিটও পায়, আমরা কিন্তু একটা সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব এবং সেই সরকারের মাধ্যমে 31 দফার সংস্কার বাস্তবায়ন করব। সুতরাং আমাদের পক্ষে যা বলার এগুলো পরিষ্কার বলা হয়েছে। এরপরেও যদি কেউ সংস্কার করতে থাকে, তা আমাদের তো কিছু বলার নেই। আর ঐক্যমত ছাড়া তো আপনি কোনো সংস্কার করতে পারবেন না। আপনি জনগণের মতামত, জনগণের ম্যান্ডেট ছাড়া তো সংস্কার করলে সেই সংস্কার তো কালকে আরেকজন এসে ফেলে দেবে। সুতরাং জনগণের কাছে যেতে হবে, তো সেই জনগণের মতামত নিয়ে সংসদে আনতে হবে, তারপরে সেই সংস্কার টেকসই হবে, সেই সংস্কার গ্রহণযোগ্য হবে, সেই সংস্কার বাস্তবায়নযোগ্য হবে। খুবই সিম্পল ব্যাপার, কেউ কিছু না বুঝার কোনো কারণ নেই। কারণ বুঝে না বুঝার ভান করলে তার কিছু করার নেই, তাই না? সুতরাং খুব পরিষ্কার আমাদের অবস্থান। আমরা চাই সংস্কার, সবচেয়ে বেশি সংস্কার আমরাই চাই, এবং যেখানে জাতীয় ঐক্য আছে যে বিষয়গুলোর উপর সেগুলো হয়ে যাক। আর যেগুলো তো হবে না, আগামী দিনে প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে, তাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, আলোচনা হবে, বাকি সংস্কার পাস করা হবে। আর তারা যে সংস্কার কমিটিগুলো কমিশন করেছেন, তাদের যে রিপোর্ট দেবে সেটাও আমরা আগামী সংসদে পেশ করব, সেটাও আলোচনা হোক। গণতন্ত্র তো সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, এটা যদি আমরা না বুঝি, আমরা ধারণ করতে না পারি, আমাদেরও কোনো ভবিষ্যৎ নেই। রাজনীতির ভবিষ্যৎ নাই, কোনো রাজনীতি দলেরও কোনো ভবিষ্যৎ থাকবে না। মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে সেটা ধারণ করতে হবে। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এটা পরিপূর্ণভাবে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিতে যাব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সেই পুরনো বাংলাদেশের মতো চলবে না। আর আমাদের সকলেরও ধ্যান ধারণা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এখানে সততার বিষয় আছে। আমি যখন একটা ট্রেড বডিকে একটা দায়িত্ব দেব, সেখানে সততা না থাকলে তো 2 দিন পরে তো তখন আপনারা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে সরকারের কাজটা আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনাদের সততার অভাবে আপনারা পরিচালনা করতে পারেন। তখন তো আবার ব্যুরোক্রেসি স্ট্রং হবে, আবার আপনার ওই যে লাইসেন্সরা আসবে, আবার সরকারি বাধা বিপত্তি চলে আসবে। সুতরাং আমাদেরকে তো এটার সাথে চলতে হবে। এমনিতেই বাংলাদেশের মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যে মানুষ নিজস্ব 2 বেলা আমাকে খেতে পারছে না। এখন আপনি টিসিবির গাড়ির মধ্যে লাইন যদি দেখেন, ভদ্রলোকের লাইন, খেতে পারছেন। তার মধ্যে আপনি এখন ভিএটি 15%, 110টা 109টা আইটেমে, তারপরে কর বাড়িয়েছে। মানে এর মধ্যে যে যারা দৈনন্দিন জীবনে তাদের জীবনযাপন করা কঠিন হয়ে গেছে মূল্যস্ফীতির কারণে, তার মধ্যে এই কর, এই ভ্যাট কি বাংলাদেশের মানুষের আগামী দিনে দরিদ্র সীমার নিচে কত লোক যাবে আপনারা চিন্তা করতে পারবেন। এই যে দরিদ্র সীমার লোক নিচে যখন এত লোক যাবে, এগুলোকে বের করার জন্য কস্ট কিন্তু অনেক কয়েক ডবল বেশি হবে। ওরা যা আয় করবে এদের মাধ্যমে, এই ভ্যাটের মাধ্যমে, করের মাধ্যমে, এই যে দরিদ্র সীমার নিচে যারা যাবে এদেরকে সেখান থেকে তুলে আনতে এর বহুগুণ খরচ তাদের সরকারকে আগামী দিনে করতে হবে।
একবার চলে গেলে এটাকে তুলে আনা অনেক কষ্ট, এটাকে ধরে রাখা, উপরের দিকে নিয়ে যাওয়া যতটা না সহজ, চলে গেলে অনেক বেশি কষ্ট। সুতরাং আমরা তাদেরকে বলেছি এই ব্যাট, এই কর প্রত্যাহার করে, কারণ আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে স্বৈরাচার যে বাজেট দিয়ে গেছে সেই বাজেটটা বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা নতুন বাজেট করে। কারণ স্বৈরাচারের বাজেট তো হচ্ছে 10,000 কোটি টাকার প্রজেক্ট 30,000 কোটি টাকা, 1,000 কোটি টাকার প্রজেক্ট 3,000 কোটি টাকা। তো এই টাকা তো এখন ব্যয় করার আমার কোনো প্রয়োজন নাই। এগুলোকে একটু স্থগিত রাখেন, যেখানে প্রয়োজন নাই, যেগুলো ইমার্জেন্সি ওগুলো রাখেন, বাকি প্রজেক্টগুলো আপাতত স্থগিত রাখেন। স্থগিত রেখে জনগণকে একটু নিঃশ্বাস ফেলতে দেন। এই বিএটি, এই কর দয়া করে প্রত্যাহার করে এই স্বৈরাচারের বাজেট পালন করা আপনাদের কোনো প্রয়োজন নেই। এটা দুর্নীতির বাজেট পরিপূর্ণভাবে। কেন আপনারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট দিচ্ছেন না? 5 মাস হয়ে গেছে এখন। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে তো আপনাকে চিন্তা করতে হবে। ওইটা তো লুটপাটের অর্থনীতির বাজেট ছিল, ওই বাজেট তো আপনি করতে পারবেন না। সুতরাং আমি মনে করি তারা সেদিকে মনোযোগী না হয়ে তারা খুব সহজ পথটা বেছে নিয়েছে যে আমার এত 1,000 কোটি টাকা লাগবে। আপনার ওই এনবিআরকে বলেছে যে ভাই এত টাকা লাগবে, এনবিআর বলছে ঠিক আছে, এখানে কর, ওখানে বিএটি, সারা জীবন যা হয়েছে তাই হয়েছে। এনবিআর তো বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নিয়ে মাথা ব্যথা নেই, তার মাথা ব্যথা হচ্ছে সহজে যে কাজটা করা যায় সেই কাজটা করে ফেলেছে তারা। তো সুতরাং এই যে সরকার পরিচালনায় একটা নতুন চিন্তা, নতুন ভাবনা আনতে হবে। মূল বক্তব্যগুলো আজকের এখানে সুপারিশে তুলে এনেছে। সম্মানিত প্রধান অতিথি, সুধীবৃন্দ, শুধু ডাইরেক্টর লেভেলের দুই একটা সিলেকশনের মাধ্যমে যার কারণে খুলনার অর্থনীতিকে চরম চাই আমাদের জাতীয় পর্যায়ে নীতিবিদের কাছ থেকে সেটা সুস্পষ্টভাবে বলবেন। আজ করুণাময় মহান আল্লাহর নামে সূরা কুরাইশ মক্কা অবতীর্ণ। মহান আল্লাহ তোমাদেরকে বলছি, হে কুরাইশ সম্প্রদায়, যখন ভৌগোলিক দিক দিয়ে ব্যবসায়ীদের জন্য এক সুবর্ণ হয়েছে দ্বিতীয় সমুদ্র বন্দর। তাহলে কেন এই এইচএস কোডের ক্ষেত্রে নয়? এই পর্যায়ে আমাদের বিজিএমে উনি চুয়াডাঙ্গা থেকে এসেছেন এবং ওনার প্রতিষ্ঠান